চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আসলে অনেক দিনের, সেটি অধিকাংশই বাণিজ্যিক। তবে চীন সফরের এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং তাৎপর্যও রয়েছে। সেটা নিয়ে আলোচনা করতে যাই যে যা কিছু হলো মূলত চীন সফরে, এবং মালয়েশিয়া তো আছে, তাতে বাংলাদেশের দিক থেকে আসলে প্রাপ্তির জায়গা বা অপ্রাপ্তির জায়গা কি দেখেন? প্রথমত, একটা দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর যে সরকারটা এলো, সেই সরকার প্রধানের প্রথম সফর। এখন তিনি আগে মালয়েশিয়া গেছেন নাকি চীন গেছেন নাকি চীনে যাওয়ার পথে মালয়েশিয়া গেছেন, এটা নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে আমি ফোকাসটা করব চীনে তিনি গেছেন এবং চীনের সাথে একটা আলোচনা, অগ্রগতি, পাওয়া না পাওয়া এই জায়গাটায়। তার আগে বলি যে তিনি মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত রাজনীতি এবং যে রাষ্ট্রাচার যেটা ছিল সেটা পরিবর্তন করে ফেলেছেন। প্রধানমন্ত্রী কোনো একটা দেশে যাবেন, তার মানে হচ্ছে তার সাথে 50, 60, 70 জন একটা বিরাট বহর নিয়ে যাবেন। এই ধরনের একটা সংস্কৃতি আমাদের এখানে ছিল। মানুষ সেটাকে পছন্দ করতো না, কিন্তু এটা যখন হয়েছে তখন মানুষের পছন্দ অপছন্দকে তারা গুরুত্ব দেয়নি। এবারে প্রধানমন্ত্রী সেই জায়গাটায় তিনি অনুধাবন করেছেন মানুষের মনোভাব এবং তিনি তাকে গুরুত্ব দিয়েছেন। এক সেকেন্ড জায়গাটা, তিনি ফিরে আসার পর পথে পথে বিরাট লাইন, ঢাকার এয়ারপোর্ট রোড কলাপস, মানুষ 3 ঘন্টার পথ 7 ঘন্টা যেতে হচ্ছে, এই সংস্কৃতিটাও আমরা পরিবর্তন দেখেছি, তিনি সেইটি করেননি। এখন অর্জনের জায়গা চীনের পক্ষ থেকে, চীন আসলে তার পলিটিক্যাল রং যাই থাকুক না কেন, তার স্বার্থটাই প্রধান। পৃথিবীতে কূটনীতিতে এটি মূর্খরা বোঝে না। কূটনীতির ক্ষেত্রে আসলে রাষ্ট্রের স্বার্থটাই মুখ্য। আপনার গায়ের রং কি, আপনার ধর্ম কি, আপনার ভাষা কি, এটা কোনোভাবেই বিবেচনার মধ্যে আসে না। যদি এই বিষয়গুলো বিবেচনায় আসতো তাহলে ভারতের সাথে সবথেকে ভালো সম্পর্ক হওয়ার কথা নেপালের, কারণ দুটোই ধর্মের দিক থেকে, এবং নেপাল একটা সাংবিধানিকভাবে একটা হিন্দু রাষ্ট্র। আবার সৌদি আরবের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কথা মুসলিম দেশগুলোর, কিন্তু ইরানে বোমা হামলা করার জন্য আরব আমিরাত তার ভূমিকে উন্মুক্ত করে দেয় এর কাছে, আমেরিকার কাছে। আবার ভেনেজুয়েলার পাশে কিউবা গিয়ে দাঁড়ায়, অন্যান্য দেশগুলো দাঁড়ায় ল্যাটিন আমেরিকার। পাকিস্তান এবং আফগানিস্তান দুজনের মধ্যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও তারা রাতের বেলায় পরস্পরের সীমান্তে আক্রমণ করে মানুষকে হত্যা করে। আফগানিস্তানে এখন যারা ক্ষমতায় বসেছেন তাদেরকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের এখানে কি চীনের ক্ষেত্রেও আমি দেখি তার অর্থনৈতিক যে স্বার্থটা এটি মুখ্য, এবং সরকার পরিবর্তন হলেও চীন এই জায়গাটায় তার স্বার্থটাকে প্রায়োরিটি দেয়। বাংলাদেশে যে দুটো ভোটারবিহীন নির্বাচন, একটা রাতের আর একটা 24-এর, আপনার মনে থাকার কথা, এই নির্বাচনের পরে প্রথম 24 রাতের যে নির্বাচন, সেই নির্বাচনের পরে প্রথম ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন শেখ হাসিনাকে চীনের রাষ্ট্রদূত। আর 24-এ তারা এক কাঠি সরেস ছিলেন। কারো কারো ধারণা রাতের ভোটের যে টোটাল ম্যানেজমেন্টটা, আর্থিক যে খরচটা, এটা চীন বহন করেছিল। অনেকে বলে, রাজনীতিতে এই ধরনের একটা কথা আছে। আর 24-এর নির্বাচনে আমির আমির সেটা বিজয়ী হওয়ার পর তাকে শুধু অভিনন্দনই জানাননি, প্রেস কনফারেন্স করে বলেছিল, গতকালকে যেটা শি জিনপিং বলেছেন, বাংলাদেশ বিদেশের সাথে কোনো সংকট তৈরি হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে। চীন তখন বলেছিল কোনো সংকট হলে তারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে লড়াই করবে। আজকে একই কথা বলছে। তার অর্থ হলো তার যে স্বার্থটা সেটি প্রথম। বাংলাদেশ কি পেল? বাংলাদেশের আজকের এই মুহূর্তে জিও পলিটিক্সে কোনো একটা বড় দেশের এই ধরনের সমর্থনটা সরকারের দরকার ছিল। আপনি জানেন যে আমাদের এই রিজিয়নে 3টা বড় শক্তি, তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এক ধরনের অঘোষিত যুদ্ধে নেমেছে, আমেরিকা, ইন্ডিয়া এবং চীন। এখানে আপনাকে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ নেই, আপনাকে ঘায়েল করতে হবে, পর্যুদস্ত করতে হবে আপনার কূটনীতি দিয়ে। তবে আমি যেটা মনে করি যে সরকারের অনেকগুলো জায়গায় চীনের কাছ থেকে বেশ কতগুলো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে, যেটি এই সময়কালে
ইম্পর্টেন্ট ছিল। এবং আমাদের প্রধানমন্ত্রীকে তারা যেভাবে রিসিপশনটা দিয়েছে, এটি মোটামুটি সারা পৃথিবীতে এই বার্তাটা তো যাচ্ছে। কারণ চীন তো একটা পরাশক্তি, তার দেশে, একটা দেশের ছোট দেশ বলবো, কিন্তু তার প্রধানমন্ত্রীকে যেভাবে সে রিসিপশনটা দিয়েছে, এর ভেতর থেকে একটা বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তবে ভারতের সাথে আমাদের কূটনীতি নিয়ে যদি আলোচনা হয়, প্রথম আলোচনায় আসা উচিত বলে আমি মনে করি সীমান্ত নিরাপত্তা আর পানি ইস্যু। পাকিস্তানের সাথে যদি কূটনীতিক সম্পর্ক বিষয়ে আলোচনা আসে, প্রথম আসবে মুক্তিযুদ্ধকালীন তাদের যে গণহত্যা এবং ক্ষমা চাওয়া না চাওয়া। আপনি মালয়েশিয়ার সাথে সেখানকার শ্রমবাজার, সৌদি আরবের সঙ্গে সেখানকার শ্রমবাজার, মিয়ানমারের সঙ্গে এবং চায়নার সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু। চায়না যেহেতু এখানে ভূমিকা রাখার অনেক সুযোগ আছে, সেই ক্ষেত্রে আপনি গঙ্গা ব্যারেজ বলেন, আমাদের এখানে বিনিয়োগ বলেন, বিনিয়োগের একটা বড় জায়গা আছে। চীন অনেক জায়গায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয়ও দিয়েছে। আমাদের অবকাঠামো উন্নয়নে একটা বড় ভূমিকাও আছে। আমরা আবার চীনকেও তার প্রতিদান দিয়েছি। বাংলাদেশের শেখ হাসিনার সময়ের বড় বড় যতগুলো মেগা প্রজেক্ট, বেশিরভাগ প্রজেক্টের সাথে চীনের একটা সম্পর্ক আছে। সুতরাং তার একটা ফিনান্সিয়াল ইন্টারেস্ট এখানে আছে। সেই ধরনের একটা সরকারও তার প্রয়োজন। আর চীন যেহেতু মিয়ানমার সরকারের প্রতি তার সব থেকে বেশি প্রভাব বিস্তার করার সুযোগ আছে, যদিও দেখেছি যে এই ধরনের একটা প্রতিশ্রুতি তারা দিয়েছে, আমরা দেখতে চাইব যে এই প্রতিশ্রুতিটা চীন পালন করার ক্ষেত্রে কতটা আন্তরিক। আমাদের ঋণের বিষয়টা মাথায় রাখা দরকার। আমাদের প্রতিবেশী আরেক দেশ শ্রীলঙ্কা, সেখানে চীনের একটা দীর্ঘ অর্থনৈতিক ইনভলভমেন্ট ছিল, কিন্তু সেই ইনভলভমেন্টের একটা পর্যায়ে গিয়ে শ্রীলঙ্কা কিন্তু তার হামবান্টটা যে বন্দর, সেই বন্দরটা শেষ পর্যন্ত চীনের হাতে দিতে বাধ্য হয়েছে। আমরা এই সম্পর্কের মধ্য দিয়ে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যেটা আমাদের স্বার্থের ক্ষেত্রে ইতিবাচকের পাশাপাশি বড় ধরনের একটা বিস্ফোরা হিসাবে দেখা দেয়।